নতুন নতুন জয়েন করেছিস আর অথচ আমাদেরকে মেনে চলবি না? এটা তো হতে পারে না। এত কাহিনী কোথা থেকে যে আসে সেটাই আমি বুঝতে পারি না। তোদেরকে শায়েস্তা করার জন্যই তো ভার্সিটিতে আমি এসেছি। আজকে তোদেরকে এই রাস্তার মধ্যেই পড়াশোনা করাবো। এই বলে আমি আমার পিছন থেকে হাতে থাকা লাঠিটা বের করলাম। আর লাঠি বের করার পরে ওদের সামনে লাঠিটা ভালোভাবে দেখাতে লাগলাম। ওদের হাতে পিস্তল রয়েছে। তারপরে আমি হুট করেই ওই ছেলেটার হাতের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলাম। ছেলেটার হাত থেকে পিস্তলটা পড়ে গেল। আর পিস্তলটা পড়ে যাওয়ার পরে ছেলেটা আমাকে একটা ঘুষি মারল। আর তখন আমি এই লাঠি দিয়েই সবাইকে পেটাতে লাগলাম। আর বলতে লাগলাম, এই লাঠি দিয়ে যেমন ভার্সিটিতে পিটাই, আবার এই লাঠি দিয়ে আমি কিন্তু গুন্ডা মাস্তান এসবদেরকেও পিটাই। এটা তো বুঝতে হবে। আর সবাইকে কি তোর হালকা মনে হয়? শিক্ষকতা করে দেখে কি আমাদের শরীরে কোনো কিছু নেই? বোকা ছেলে। এভাবে আমি ওদেরকে পেটাতে লাগলাম। আর ওরা শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে চলে গেল। আর ওরা চলে যাওয়ার পরে আমি ওখান থেকে ওদের পিস্তলটা নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে পিস্তলটা রেখে দিলাম। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি কলটা রিসিভ করলাম। আর তখন ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, ভাই, আজকে রাতে 300 বাচ্চাকে পাচার করে দেওয়া হবে ইন্ডিয়াতে। আর ইন্ডিয়া থেকে মনে হয় অন্য একজন রিসিভ করবে। আমরা কি অ্যাটাক করব? হ্যাঁ, ওখানে মনে হয় প্রায় 15 জনের মতো লোক থাকবে। ওদের হাতে অস্ত্র থাকবে। তোরা গোডাউন থেকে অস্ত্রগুলো নিয়ে খুব প্ল্যান মাফিক কাজটা করে ফেলবি। আমি আসতে পারবো না, আমার ঘুমের প্রয়োজন। ভাই, আপনি যেভাবে আমাদেরকে প্ল্যান মাফিক বুঝিয়ে দিয়েছেন, আমরা সেভাবেই কাজটা করব। আপনি শুধু আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ ঠিক আছে। আর অবশ্যই কাজটা করার পরে আমাকে সব কিছু জানাবে। ওদেরকে ধরে এনে 3rd ডিগ্রি দেবে। আমার জন্য ওয়েট করতে হবে না। এই বলে আমি কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি নিশ্চিত হলাম, যেহেতু মেহেদি এটা দায়িত্ব নিয়েছে, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। মেহেদি আমার খুব কাছের একটা লোক। আমি জানি মেহেদি এটা করতে পারবে। আমি যখনই খাবার খেতে বসবো, তখনই বাবা তার রুম থেকে বেরিয়ে আসলো। আর এসে আমাকে বলতে লাগলো, কি রে, তুই ভার্সিটিতে শিক্ষকতা করছিস, সেটা ভালো কথা। আমারও তোকে নিয়ে টেনশন অনেকটা শেষ হয়েছে। কিন্তু তুই এত রাতে বাড়ি ফিরিস কেন বলতো? তোর ভার্সিটিতে কি এমন কাজ আমাকে বল। আমিও তো কলেজের শিক্ষক ছিলাম। বাবা, তুমি ছিলে কলেজের শিক্ষক আর আমি হলাম ভার্সিটির শিক্ষক। যেহেতু নতুন জয়েন করেছি, সেটা তো তোমার বুঝতে হবে। আর না বুঝলে তো চলবে না বাবা। আর অনেক বন্ধু বান্ধব আছে না, ওদের সঙ্গে কথা বলতে হয়, আড্ডা দিতে হয়। এটাই তো। আল্লাহ ভালো জানে যে তুই কি করছিস। পড়াশোনা শেষ করেছিস, ভার্সিটিতে শিক্ষকতা করছিস। এটা নিয়ে যেমন গর্ব হয়, তেমনই আমার ভয়ও হয়। তুই ব্যাকগ্রাউন্ডে যেগুলো করে রেখেছিস। বাবা, আমার মতো একটা ইনোসেন্ট ছেলেকে যদি তুমি এরকম চাপ প্রয়োগ করো, তাহলে কি হবে বলো? বাবা, তুমি স্মার্ট লোক, আর স্মার্টের মতো কথা বলবে। আমাকে স্মার্টনেস শেখাতে আসবি না। তোকে আমার সন্দেহ হয়, তুই কি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করছিস। চারদিকে মাফিয়ার লোক সংখ্যা অনেক বেড়ে গেছে, চারদিকে খুন খারাপি হচ্ছে। তোকে নিয়ে আমার ভয় হয়। বাবা, ড্রাগন মাফিয়া কিং সে তো অনেক ভালো ভালো কাজ করছে। যারা শিল্পপতি আছে, যারা যারা মানুষকে শোষণ করে খাচ্ছে, এই ড্রাগন কিং তাদেরকে শেষ করে দিচ্ছে। আর এই ভালো কাজটাকে তোমরা খারাপভাবে নিচ্ছ। তোর এত সমস্যা কোথায় সেটা বল আমাকে। তোর ড্রাগন কিংকে নিয়ে এতটা মাথা ব্যথা কেন? যখনই আমি কোনো কিছু এটার ব্যাপারে বলতে চাই, তখনই তুই এটার ব্যাপারে ভালো ভালো কথা বলিস। তুই কি ওর সঙ্গে যোগ দিয়েছিস নাকি? কি যে বলছো বাবা, ওকে কি আর দেখা যায়? সে সবার আড়ালে থেকে মানুষের জন্য কাজ করে থাকে। ওর সঙ্গে আমার কিভাবে দেখা হবে? আমি তো সামনাসামনি একজন ভার্সিটির শিক্ষক, এটাই তো, আর তো কোনো কিছু না। এখন গিয়ে ঘুমাও। তারপর বাবা চলে গেল। আর বাবা চলে যাওয়ার পরে আমি নিজেই খাবার নিয়ে খেতে লাগলাম। ছোটবেলায় মা মারা গিয়েছে, আর আমার পৃথিবীতে বাবাই সব কিছু। আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম। আর রুমে আসার পরে আমি ল্যাপটপে কিছু কাজ করলাম। আর ল্যাপটপে কিছু কাজ করার পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙল অনেকগুলো কলের শব্দে।
সকালবেলা আমাকে কেউ তেমন কল দেয় না, আর আমি কলটা রিসিভ করলাম ঘুম ঘুম চোখে। কেউ যেন বলতে লাগলো, এই যে শিক্ষক মশাই, আপনার কি ঘুম গেছে? আমি যে আপনাকে কাল বিকেলে রাতের বেলা কতগুলো কল দিলাম, আপনি যে আমার কলের কোনো রিপ্লাই করলেন না, সেটা কি ঠিক কাজ করলেন? কোনো মেসেজও করলেন না। আরে তুমি বুঝতে পারছো না কেন? এত রাগের কি আছে? আমি তো অনেক ব্যস্ত ছিলাম, তাই না? আমি তো তোমার মতো বসে থাকি না। একটার পর একটা তুমি আমাকে অজুহাত দিয়েই যাচ্ছ। আমি সব কিছু তোমার মুখ বুজে সহ্য করছি। 5 মিনিটের মধ্যে যদি তুমি আমার সাথে দেখা করতে না আসো, তাহলে আমি সত্যি বলছি, আমি তোমার বাসায় আসবো এবং আঙ্কেলকে সবকিছু খুলে বলে দেবো। ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি এখনই আসছি। আমার রেডি হতে 10 মিনিট লাগবে এবং নাস্তা খেতে হবে। আমার অনেক খিদাও পেয়েছে। নাস্তা খাওয়া লাগবে না, আমি বাসা থেকে নিয়ে এসেছি আপনার জন্য। আপনি আসলেই হবে। এবার একটু দয়া করে তাড়াতাড়ি চলে আসেন। আমি কলটা কেটে দিলাম, আর কল কেটে দিয়ে আমি ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হবার পরে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম বাবাকে বলে। আমি বাইক নিয়ে সরাসরি পার্কে চলে এসেছি। আর পার্কে আসার পরে দেখতে পারলাম একটা বেঞ্চের উপর আমার প্রিয় মানুষটা বসে আছে। আমি গিয়ে তার পাশে বসলাম। বাইক রেখে পাশে বসার পরে সে কোনো কথা ছাড়াই আমাকে উল্টা পাল্টা থাপ্পড় দিতে থাকে। আর তখন আমি 2টা হাত শক্ত করে ধরে বলতে লাগলাম, এত রাগ মোটেও মানায় না এই মুখটার মধ্যে। সব সময় হাসি খুশি মানায়, বুঝতে পেরেছ? এখন কি হয়েছে? কেন এমনটা করছো? আমাকে সব কিছু খুলে বলো। আমি তোমাকে কতদিন ধরে বলছি যে তুমি আমার বাবার সঙ্গে দেখা করো, বাবার অফিসে যাও, বাবা তোমার সঙ্গে কথা বলবে। তোমার কথা বলেছিলাম বাবাকে, কিন্তু তুমি কি করছো? তুমি আমাকে এটা ওটা বোঝাতেই দিন পার করছো। এভাবে তো হচ্ছে না। আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে পারবো না। তাছাড়া আমি এখন অনেক ব্যস্ত আছি, সামনে অনেক কাজ আছে, তাই এখন এইসব বিষয় নিয়ে কথা বলবে না। তাড়াতাড়ি বলো, কি এনেছো? দাও তো, খিদা পেয়েছে। আকি তার টিফিন বক্স বের করার পরে সেখান থেকে আমাকে বিরিয়ানি খাইয়ে দিতে লাগলো। আর আমি বিরিয়ানি খেতে খেতে মোবাইলটা টিপছিলাম। আর তখনই আমার মোবাইলে একটা কল আসলো। আমি কলটা রিসিভ করলাম। আর রিসিভ করার পরে অফিস থেকে মেহেদি বলতে লাগলো, ভাই আমরা প্রায় সবাইকে মেরে ফেলেছিলাম, কিন্তু 5 জনকে বাঁচিয়ে রেখেছি শুধুমাত্র আপনার জন্য। ওদেরকে অনেক টর্চার করেছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু ওরা স্বীকার করছে না। আপনাকে আসতে হবে ভাই। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, আমি বিকেল বেলায় চলে আসব। আমাকে ভার্সিটিতে যেতে হবে, ভার্সিটিতে আরও একটা কাজ আছে। আর তোরা কিন্তু ভার্সিটির আশেপাশেও আসবে না। আর কমিশনারের সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা কর। ঠিক আছে ভাই, আমি কমিশনারের সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করছি। কমিশনার সাহেব মনে হয় এক কথাতেই রাজি হয়ে যাবে, আর রাজি না হলেও তো তাকে রাজি করানোর দায়িত্বটা আমাদের। ঠিক আছে, এখন রাখলাম। আর শোন, আমার কথা ছাড়া আর কোনো কিছু করিস না। যেভাবে আছিস সেভাবেই চুপচাপ থাক। এবারে আমি কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে দেখতে পারলাম আখি আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে পারলাম কেন আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখন সে আমাকে আবারও বলতে থাকে, তোমাকে কিন্তু আমি বলেছিলাম যে তুমি এসব কিছু ছেড়ে দাও, কিন্তু তুমি কি করেছো? তুমি এসব কিছু চালিয়ে যাচ্ছ। একবার ভেবে দেখেছো, এটা যদি আঙ্কেল জানতে পারে যে তুমি সেই ড্রাগন মাফিয়া কিং, তাহলে উনি কতটা কষ্ট পাবে? আর একটা বার কি আমার কথা তুমি চিন্তা করো। দেখো, আমি ছাড়া এই আন্ডারওয়ার্ল্ডে অনেকেই আছে, অনেকেই এটার রাজত্ব করতে চায়। কিন্তু ওরা যদি একটা বার এই জায়গায় আসতে পারে, তাহলে ওরা কোনোভাবেই দেশটাকে শান্তিতে থাকতে দেবে না। পুরো দেশটাকে ওরা নরকের মতো বানিয়ে ফেলবে। আর তাছাড়া আমি কি কোনো মানুষের ক্ষতি করছি বলো তো? কিন্তু চারিদিকে তোমার অনেক শত্রু, তোমার 1 সেকেন্ডের বেঁচে থাকার কোনো ভরসা নেই। তুমি কেন বুঝতে পারছো না? আর তোমার তোমার কোনো কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আখি, তুমি আমার ব্যাপারে সব কিছু জানো। তোমার সঙ্গে আমার নতুন করে পরিচিত হওয়ার কোনো প্রয়োজন নেই। 3 বছর ধরে তোমার সঙ্গে আমার রিলেশনশিপ। আমার প্রতিটি শরীরের অঙ্গের খবর তুমি ভালোভাবেই জানো। আমি কোথায় কি করি না করি সমস্ত কিছু তোমাকে আমি বলি। আর পরে হলেও সবকিছু বলি, তাই না? তুমি এটার উত্তর সবকিছু জানো। আমি জানি তুমি মানুষের কি উপকার করছো, তুমি মানুষকে ভালোবাসছো, তোমার ইচ্ছে রাজত্ব করার তুমি সেটাই করছো। আমি সবকিছুই মেনে নিলাম, কিন্তু যারা তোমাকে ভালো চায় না, যারা তোমার শত্রু, তারা কি তোমাকে ভালো থাকতে দেবে বলো?
আমার নিজের মা বাবা কিন্তু ছোটবেলায় মারা গিয়েছে। কিভাবে মারা গিয়েছে সেটা হয়তো তুমি জানো না, শুধু তুমি এটা জানো যে ওনারা আমার আসল বাবা মা নয়। সেটা আমি জানি যে ওনারা তোমার আসল বাবা মা নয়, কিন্তু সেই কাহিনীটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই। আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম অনেকবার, কিন্তু তুমি কষ্ট পাবে বলে কোনো কিছুই বলিনি। ঠিক আছে, তাহলে শোনো। আমার বাবা ছিলেন অনেক বড় একজন বিজনেসম্যান। এই দেশের তার অনেক নাম ডাক ছিল, কারণ উনি লন্ডনে অনেক বড় কোম্পানির এমডি ছিলেন। বাবা অনেক কষ্ট করে লন্ডনে এই কোম্পানিটা তৈরি করেছিলেন। সেই জন্য সবাই বাবাকে অনেক শ্রদ্ধা ও সম্মান করত। এমনকি এদেশের এমপিরাও বাবাকে সালাম দিয়ে চলাফেরা করত, বাবার সঙ্গে দেখা করার জন্য আসতো। আমি ছিলাম বাবা মায়ের একমাত্র সন্তান, অনেক আদরের ছিলাম। বাবা একদিন সম্মেলনে অংশগ্রহণ করে, বাবা ছিলেন ওখানকার অতিথি। আমিও গিয়েছিলাম বাবার সঙ্গে, কারণ আমার সব সময় বাবার সঙ্গে থাকতেই ইচ্ছা করত। ছোটবেলা থেকেই বড় বড় লোকদেরকে দেখলে ভালোই লাগতো। বাবা ওদের সঙ্গে কথা বলতো, আমাকে পরিচয় করিয়ে দিত। তো সম্মেলনটা শুরু হলো, বাবা সবার সঙ্গে কথা বলল, আর হঠাৎ করেই সম্মেলনটার মধ্যে গোলমাল লেগে যায় আর বাবাকে গুলি করে। আমি একটা সাইডে চলে গিয়েছিলাম ভয় পেয়ে, আর তখনই দেখতে পারলাম এমপি সাহেব এবং আরও কয়েকজন মিলে বাবাকে গুলি করছে। আমি বাবার কাছে যেতে চাইছিলাম, কিন্তু তখন আমাকে বাবার ম্যানেজার, মানে এখন আমার বাবা, সেই সেভ করলো আর আমাকে ধরে রাখলো। আমাকে ওখান থেকে নিয়ে চলে আসে, আর ওরা আমার মাকেও মেরে ফেলে। বাসায় গিয়ে তখন কোনো কিছু করার ছিল না, কারণ তখন আমার বয়স ছিল মাত্র 7 বছর। আর বাবার ম্যানেজার, মানে এখন আমার বাবা যে আছেন, উনি আমাকে নিয়ে অনেক দূরে চলে যায়, আর ওনার কাছেই আমি মানুষ হই। ছোটবেলা থেকেই নিজের ইগোটা নিয়ে বড় হয়েছে, আর সেটার কারণেই আমি এখন ড্রাগন মাফিয়া কিং। আমার প্রতিটা লোকের কাছে আমার দেওয়া লোগো রয়েছে। তুমি যার কাছেই দেখবে যে হাতের মধ্যে লোগো রয়েছে এরকম, তাহলে বুঝে নেবে ও আমার লোক। তোমার কোনো পরিচয় দিতে হবে না, তোমাকে খুব ভালোভাবেই চেনে ওরা। সবই বুঝতে পারলাম, কিন্তু আমার তো তোমাকে নিয়ে অনেক টেনশন হয়। ওরা তো তোমাকে মেরে ফেলতে পারে, তাই না? প্লিজ জান, প্লিজ, তুমি আমার কারণে সেফ থাকবে তো? আখিকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর আখিকে শক্ত করে জড়িয়ে ধরার পরে আখি আমার বুকে এসে কান্না করতে লাগলো। মেয়েটা সত্যি অনেক বেশি ইমোশনাল। এই মেয়েটার কারণেই মাঝে মাঝে অনেক বেশি রাগ হয়, কারণ এত ইমোশনাল কোনো মেয়ে হতে পারে? উফ, কিছু হলেই কান্না করে দেয় এবং আমাকে অনেক বেশি ভালোবাসে। তার ভালোবাসার জন্য আমি পৃথিবীর সব কিছু করতে পারি। তারপরে খেয়ে নিলাম, আর খেয়ে নেওয়ার পরে আমি বাইকে উঠতে বললাম, কিন্তু সে কোনোভাবেই আমার বাইকে উঠতে চাচ্ছে না। আর তখন আমি বললাম, তাড়াতাড়ি উঠো, আমার আবার ভার্সিটিতে ক্লাস নিতে হবে। তোমার এমন ঢং দেখার জন্য কিন্তু আমার মোটেও ইচ্ছা করছে না। তাড়াতাড়ি উঠো, নাহলে কিন্তু ফেলেই চলে যাব। শয়তান বান্দর কুত্তা হনুমান সাদা বিড়াল, আমি একটু রাগ করেছি আর তুই কিনা আমার সঙ্গে আরো এভাবে কথা বলছো? ওই ওই আমাকে রাগ ভাঙাবে? হঠাৎ করেই চারপাশে কেউ যেন গুলি করতে লাগলো। আমি বাইক থেকে নেমে পড়লাম, আর বাইক থেকে নেমে পড়ার পরে আখিকে আমার বুকের মধ্যে টেনে নিলাম। আর আখিকে আমার বুকের মধ্যে টেনে নেওয়ার পরে আমি আমার কোমর থেকে পিস্তলটা বের করে গুলি করতে লাগলাম। আর আখির ভয়ে একদম চুপসে গিয়েছে। আমি আখিকে দৌড়ে ঠেলে দিয়ে ওদেরকে আবারও গুলি করতে লাগলাম, আর গুলি করতে করতে সামনে এগিয়ে গেলাম। তখন একজন দৌড়ে পালানোর সময় রাস্তা পার হতে গেল, আর পড়ে যাওয়ার পরে আমি তার কাছে গিয়ে ধরলাম, আর ধরার পরে ইচ্ছে মতো মারতে লাগলাম। আর মারতে মারতে বুকের হাড় গোড় একদম ভেঙে ফেললাম। আর ভেঙে ফেলার পরে আমি মেহেদিকে কল দিলাম, আর মেহেদিকে কল দেওয়ার পরেই এটাকে নিয়ে যাওয়ার জন্য বললাম। তারপর আমি বাইকে উঠলাম, আর বাইকে ওঠার পরে আখি আমার বাইকে উঠে পড়ল। আর বাইকে উঠে পড়ার পরে আমি তাকে নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসলাম। তবে ভার্সিটিতে আসার আগেই আখি বাইক থেকে নেমে পড়েছে। ভার্সিটির কিছুটা আগেই সে নেমে গিয়েছে, আর আমি ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। আর ভার্সিটির ভিতরে প্রবেশ করার পরেই সবাই আমাকে দেখে সালাম দিতে লাগলো। তারপর আমি বাইকটা রেখে আমি ক্লাসে গেলাম, আর ক্লাসে যাওয়ার পরেই সবাই দাঁড়িয়ে আমাকে সালাম দিল, আখিও এই ক্লাসে। তখন আমি বললাম,
এই ভার্সিটিতে কোনো প্রকারের র্যাগিং যদি হয় আর সেটা যদি আমার কানে আসে তাহলে সবার খবর আছে। এই ভার্সিটি থাকবে রাজনীতিমুক্ত। সবাই এখানে পড়াশোনা করবে। সবাই সবার কেমিস্ট্রির বইগুলো সামনে রাখো। সবাই সবার সামনে কেমিস্ট্রির বইগুলো রেখে দিল, কিন্তু দেখতে পারলাম আখি বই আনেনি। তার জন্য তাকে একটু শাস্তি দেব, কারণ মেয়েটা একটু অগোছালো, পড়াশোনা একদমই করতে চায় না। আমি তার সামনে গেলাম, আর তার সামনে যাওয়ার পরেই তাকে কান ধরতে বললাম, আর তখন বলতে লাগলাম, স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই এমন ভুল করব না। আমি নেক্সট ক্লাস থেকে বই নিয়ে আসবো। আজকে থেকে তোমাকে শাস্তি না দিলে তুমি অনেক ছাড় পেয়ে যাবে। তাই এখন কানে ধরো, কালকে থেকে বই নিয়ে আসবে অবশ্যই। আর কালকের পড়া কে কে কমপ্লিট করো নেই স্বীকার করো, আর যদি আমি ধরতে পারি তাহলে সবাইকে পিটাবো। আখি কানে ধরলো। আখি কানে ধরার ফলে সবাই ভয়ে চুপসে গেল। আর তখনই একটা ছেলে ক্লাসে না বলে প্রবেশ করলো। ছেলেটা ডনের ছোট ভাই। ডন হলো এই ভার্সিটির ডিপি। তার একটা গ্যাং রয়েছে, আর সেই গ্যাং জুনায়েদের সঙ্গে কাজ করে। জুনায়েদ হলো সকল খারাপ কাজের মূল হাতিয়ার। সমস্ত খারাপ কাজ হয় তার হাত ধরে। ছেলেটা প্রবেশ করার পরে সামনে বসে পড়ল। আমি তখন পেছন দিক থেকে সামনে আসলাম। সামনে আসার পরে ছেলেটার সামনে দাঁড়ালাম। সামনে দাঁড়ানোর পরে ছেলেটা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার সামনে এভাবে দাঁড়িয়েছেন কেন? আর এভাবে তাকিয়েই বা আছেন কেন? আমি কোনো কথা না বলেই ছেলেটাকে একটা থাপ্পড় মারলাম। আর থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে ছেলেটার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। আর তখন আমি ছেলেটাকে থাপ্পড় মারতে মারতে ক্লাস থেকে বের করে দিলাম। আর ক্লাস থেকে বের করে দেওয়ার পরে আমি আবারও ক্লাস নিতে লাগলাম। সবাই চুপচাপ ক্লাস করলো। এদিকে আখিকে 5 মিনিট পরেই বসিয়ে দিয়েছিলাম। বুঝতে পারছি মেয়েটা আমার দিকে অনেক রেগে তাকিয়ে আছে। শয়তান, আমাকে এত বড় শাস্তি দাও, সবার সামনে অপমান করা। তোমাকে আমি আগে সুযোগ মতো পাই, তারপরে বোঝাবো আমি কি জিনিস। আমাকে কষ্ট দেওয়া আর মুহূর্তের মধ্যেই মাইন্ড চেঞ্জ করে ফেলে। শিক্ষক হয়ে এই প্রেমিক পুরুষ হয়ে যায়, আবার এই মাফিয়া ছদ্মবেশী হয়ে যায়। মানুষটা এতটা রূপ নিতে পারে, এটা আসলে ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না। তো বলে মনে মনেই বললাম। আমি ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে আসলাম। আর ভার্সিটি থেকে বের হওয়ার পরে আমি গোডাউনের দিকে যাচ্ছি। আর গোডাউনের দিকে যাওয়ার সময় দেখলাম রাস্তা দিয়ে আখি হেঁটে যাচ্ছে। আখিকে আমার পেছনে উঠতে বললাম, আর আখি তখন চুপচাপ আমার বাইকের পেছনে উঠে বসে পড়ল। আর বসে পড়ার পরে আমি তাকে তার বাসার সামনে নামিয়ে দিলাম। আর নামিয়ে দেওয়ার পরে সে কোনো কথা না বলেই চলে যাচ্ছে। আর তখন আমি বললাম, কি ব্যাপার ম্যাডাম, কোনো কিছু না বলেই চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় যান, আমি একটু অন্য জায়গায় যাব, কাজ আছে জরুরি। তুমি একটা বদমেজাজি লোক, ছেলেটা অনেক খারাপ। তুমি শুধু শুধু কেন তাকে মারতে গেলে? আর পার্কের মধ্যে এই ঝামেলাটা না করলে কি হতো না? সেটা থেকে চুপচাপ পালিয়ে আসতেই তো হতো। যেটা বোঝো না সেটা নিয়ে তর্ক করবে না। যাও, বাসায় যাও, আমি ফ্রি হলে তোমাকে কল দেব। এর আগে তুমি আমাকে কল দিও না, ঠিক আছে? আল্লাহ হাফিজ। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমি গোডাউনে আসার পরে চেয়ারে বসে পড়লাম। আর বসে পড়ার সাথে সাথে তখন একে একে মেহেদি আমার সামনে রিপোর্টগুলো রেখে দিল। আর আমি কাগজপত্রগুলো দেখে নিলাম। আর দেখে নেওয়ার পরে আমি টর্চার রুমে চলে আসলাম। এটা আমার সবচেয়ে প্রিয় রুম। দেখলাম কয়েকজনকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তারপরে আমি তাদের নখ তুলে ফেললাম প্লাস দিয়ে। আর সেখানে আমি গরম পানি দিলাম। আর গরম পানি দেওয়ার সাথে সাথে ওরা সব কিছু বলতে লাগলো। তখন বলল, ভাই আমাকে আর মারবেন না, আমরা আপনাকে সব কিছু বলে দিচ্ছি। ভাই আমাদেরকে ভিপি ডন দায়িত্ব দেয় যে ট্রাক ভর্তি শিশুদেরকে শুধুমাত্র ইন্ডিয়ার বর্ডারের কাছে ফেলে আসার জন্য, আর ওখান থেকে জানুয়েদের লোকজন এগুলোকে নিয়ে যায়। আর এগুলোকে নিয়ে যাওয়ার পরে ওদের কিডনি নিয়ে বিভিন্ন দেশে সাপ্লাই করে। আমরা শুধু এটুকুই জানি, আর ডন কোথায় থাকে সেটা আমরা জানি না। ওর সঙ্গে আমাদের ফোনে কথা হয়, নাম্বারটা মোবাইলের মধ্যে আছে। আমি ওদের মোবাইলটা হাতে নিলাম। আর মোবাইলটা হাতে নেওয়ার পরে নাম্বারটা খুঁজে বের করলাম। আর নাম্বারটা খুঁজে বের করার পরে আমি মেহেদিকে নাম্বারটা দিয়ে দিলাম। আর মেহেদিকে নাম্বারটা দেওয়ার পরে মেহেদি নাম্বারটা ট্র্যাক করতে বসে পড়ল। তারপরে আমি ওদেরকে পরপর কয়েকটা গুলি করেই মেরে ফেললাম, কারণ এরকম লোকদের বাঁচিয়ে রাখা একদমই উচিত নয়। এটা আমার ডিকশনারিতে নেই।
তখন মেহেদি বলতে লাগলো, ভাই আমরা কালকে 50 জনের মতো শিশুকে পেয়েছিলাম। ওখানে 10 জন বাচ্চা পথ শিশু ছিল, আর বাকিদের আমরা ওদের বাবা মায়ের কাছে রেখে দিয়েছি। ওনারা ওনার সন্তানদেরকে ফিরে পেয়ে আপনার ব্যাপারে জানতে চেয়েছে, মানে কে ওদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। সবাইকে আমাদের লোগোটা দেখিয়েছি। ওনারা আর কিছু বলেনি, ওরা শুধুমাত্র প্রশান্তির হাসিটা দিয়েছে। এইটাই ভাই আমাদের কাছে অনেক কিছু। আর বাকি 10 জনকে আপনার এতিমখানায় রেখে এসেছি, ওখানে ওরা ভালোই আছে, আপনি চাইলে খবর নিতে পারেন। হ্যাঁ, আর শোন, রাস্তার মধ্যে অনেক পথশিশু বেড়ে গিয়েছে এবং তারা ভিক্ষা করতে নেমে গিয়েছে। আমার সন্দেহ হচ্ছে যে এটার পেছনে কেউ আছে, মানে ভালো এবং পথশিশুদেরকে ওরা টার্গেট করে ওরা পথশিশুদের চোখ তুলে ফেলে বা হাত পা কেটে দেয়, তারপরে ওদেরকে দিয়ে ভিক্ষা করায় এবং সেই টাকা দিয়েই ওরা মনে হয় চলে। এই সিন্ডিকেটটাকে খুঁজে বের করতে হবে। হঠাৎ করেই আমার নাকে একটা কেমিক্যালের গন্ধ আসলো, আর কেমিক্যালটা অনেকটা তীব্র। কারণ যেহেতু কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, তাই আমার বুঝতে বাকি রইল না, কারণ এটার উপর আমি অনেক ভালো কিছু জানি। আর এটার কারণেই আমি আজকে এই মাফিয়া কিং হতে পেরেছি। আমি গোডাউন থেকে বের হয়ে গেলাম, আর বের হয়ে যাবার পরেই ওই গন্ধটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য খোঁজাখুঁজি করতে লাগলাম। একটা লাশ পড়ে আছে, একটা মেয়ের মূলত। লাশের মধ্যে কেমিক্যালটা দেয়া হয়েছে। আমি মেয়েটার মুখটা ভালোভাবে চিনতে পারছি না। আর তখন আমি ডাক দিলাম। হাসান আসার পরে অবাক, আর তখন আমাকে বলতে থাকে, ভাই এখানে তো আমরা সবসময় পাহারাই থাকি, সবসময় তো ঘোরাফেরা করি, কিন্তু এখানে লাশ পড়ে আছে। আমরা তো কোনো কিছুই বুঝতে পারছি না, তাও আবার 3 দিনের পচা লাশ। অনেকদিন পর এটা গন্ধ বেরোচ্ছে, মনে হয় কোনো একটা কেমিক্যাল হবে। যদি তোরা পাহারায় থাকিস তাহলে এই মেয়েটার লাশ এখানে পড়ে আছে কি করে? আর 3 দিন ধরে এই লাশটা মনে হয় এখানেই পড়ে আছে। মুখটা ভালোভাবে চেনাও যাচ্ছে না, অথচ তোরা কেউ এখানে দেখতে পারলি না। কি করিস সারাদিন? ভাই সত্যি বলতে এখানে যদি একটা পোকামাকড়ও আসে সেটা আমরা দেখতে পারি, কিন্তু এখানে এমন কেউ আসে নাই যাকে আমরা সন্দেহ করব। আর এখানে মেয়ে আসবে কোথা থেকে? এই পুরো জঙ্গলটার মধ্যে তো নিয়ে আসার কোনো কথাই নয়। এখানে তো শুধুমাত্র আমরাই থাকি। আমিও তো কোনোভাবে কোনো কিছু বুঝতে পারছি না। কি বলছিস তুই? তার মানে আমি যেটা সন্দেহ করছি সেটাই হতে পারে, ভাবতে হবে। আচ্ছা শোন, মেয়েটাকে তুই ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দে, আর রাফিকে ফোন করে জানিয়ে দে যে এটার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য মেয়েটার বাড়ি কোথায়। আমি এই কথা বলার পরে সরাসরি গোডাউনে চলে আসলাম। আর গোডাউনে আসার পরে আমি ল্যাপটপ অন করলাম, আর ল্যাপটপ অন করার পরে মেয়েটার ছবিটা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, কারণ এই মেয়েটার ছবিটা মেলানোর চেষ্টা করছি। আর এভাবেই পার হয়ে গেল বেশ অনেকটা সময়। আর তখনই আমার কাছে এসে হাসান বলতে থাকলো, ভাই কমিশনার আপনার সাথে দেখা করতে এসেছে। শুধু কমিশনার নয়, এর সঙ্গে আরও কয়েকজন এসেছে আপনার সঙ্গে দেখা করতে। মিটিং রুমে কি বসতে বলবো? ঠিক আছে, তুই ওদেরকে মিটিং রুমে বসতে বল, আমি এখনই আসছি। আর শোন, মেয়েটার ব্যাপারে ভালোভাবে খোঁজ নেই, এই মেয়েটার আর এখানে কোথা থেকে এলো এসব কিছু, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি করবি কিন্তু। তারপর হাসান চলে গেল, আর হাসান চলে যাওয়ার পরে আমিও রেডি হয়ে ওদের সামনেই চলে আসলাম। আর আমি আসার পরেই ওরা আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আর দাঁড়িয়ে যাওয়ার পরে ওখান থেকে এমপি সাহেব প্রথমে আমাকে বলতে থাকলো, ভাই আমরা আপনার কথা মতো সবাইকে নিয়ে এসেছি। এখানে মন্ত্রী সাহেব আছেন, আপনি চাইলে ওদের সঙ্গে কথা বলতে পারেন। এখন আমাদের কি করতে হবে সেটা একটু বলে দেন। গুড, ভেরি গুড। তো আমি প্রথমেই কাজের কথায় আসছি। কাজের কথা হলো, থাইল্যান্ড, ব্যাংকক এবং সৌদি আরব, এই 3 দেশ থেকে বাংলাদেশে অ্যাটাক করার একটা প্ল্যান করেছে, এবং এই কাজে সহায়তা করছে জোনায়েদ। জোনায়েদ ওদের সঙ্গে কাজ করে, জোনায়েদ তাদের কাছ থেকেই পাওয়ার পেয়ে থাকে, না হলে জোনায়েদের কোনো শক্তি নেই। তাহলে আমাদের কাজটা কি সেটা বলেন। আমরা তো চেষ্টা করছি রাজনৈতিকভাবে যে কোনোভাবে আটকানোর জন্য, কিন্তু আমরা কোনোভাবে সফল হচ্ছি না, কারণ রাজনৈতিক অনেক সমস্যা হতে পারে, আমাদের উপর চাপ আসতে পারে। আপনারা দেশের গণ্যমান্য ব্যক্তি, তবে আপনাদের কিছু ভুল ভ্রান্তি সবসময় রয়ে গিয়েছে। আমি জানি যে আপনারা টাকার জন্য অনেক কিছুই করে থাকেন, শুধুমাত্র টাকার পাহাড় বানাবেন বলে আপনাদের মানুষত্ব ভুলে গিয়েছেন।
যদি মানুষত্ব থাকতো তাহলে ড্রাগসের ব্যবসার সঙ্গে আপনারা জড়িত থাকতেন না। এমপি সাহেব, আমি কিন্তু আপনার ব্যাপারে সব কিছু জানি। আপনি যেটা ড্রাগস বিলের সঙ্গে আছেন এটা কিন্তু আমি জানি। আপনিও জুনায়েদের সঙ্গে ছিলেন, কিন্তু আমি যখনই জানতে পারলাম ঠিক তখনই আপনি তার কাছ থেকে সরে এসেছেন। আপনি সাবধান হয়ে যান। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি কোনোভাবেই যেন বাংলাদেশে ড্রাগস প্রবেশ করতে না পারে। আর এই ড্রাগস অনেক ছেলেমেয়েদের ক্ষতি করছে। প্রতিটা ভার্সিটিতে এখন ছেলেমেয়েরা এসব খাচ্ছে এবং হুমকির মুখে পড়ে যাচ্ছে। বৈদেশিক কোনো প্রভাব আসলে সেটা আমি দেখব, কিন্তু আপনারা যদি আপনাদের জায়গা থেকে দায়িত্বগুলো না পালন করেন তাহলে দেশটা সত্যি হুমকির মুখে পড়ে যাবে। আর যদি আমি কখনো শুনতে পারি যে আপনারা বেইমানি করেছেন বা আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না, তাহলে এই যে এখন যেমন ভদ্রতার সহিত কথা বলছি, তখন কিন্তু এই ভদ্রতা থাকবে না। আর আমি কি করতে পারি না পারি সেটা আপনাদের নতুন করে বলে দিতে হবে না। তাই সবাইকে বলছি, সাবধান হয়ে যাবেন এখন থেকে। তারপরে এভাবেই আমি তাদের সঙ্গে কথা বলতে লাগলাম। আরও কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর কিছুক্ষণ পরে ওরা বিদায় দিয়ে চলে গেল। আর আমিও হাসানকে বললাম হেলিকপ্টার রেডি করার জন্য, আর হাসান হেলিকপ্টার রেডি করলো। হাসান হেলিকপ্টার রেডি করার পরে আমি হেলিকপ্টারে বসে পড়লাম। আমার সঙ্গে কাছের কিছু লোকজন রয়েছে। হাসান এবং মেহেদি আমার পাশেই বসে আছে। আর তখন মেহেদি আমাকে বলতে লাগলো, ভাই, আপনার দ্বীপের মধ্যে সবাই আপনার জন্য ওয়েট করছে। পুরো বাংলাদেশ থেকে মাফিয়ারা সবাই আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এমনকি চায়না থেকে কিং জনও এসেছে আপনার সঙ্গে দেখা করতে। আমরা 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাব আশা করছি। কিছুক্ষণ পরেই হেলিকপ্টার চলতে লাগলো। আর 30 মিনিট পরে আমি আমার দ্বীপে এসে পৌঁছালাম। এটা হলো আমার আইল্যান্ড। এটা আমি আমার নিজের মতো করে বানিয়েছি। তবে এখানে আমি তেমন একটা আসি না। এখানে জরুরি দরকার ছাড়া আসাই হয় না, সময় হয় না। আমি আমার দ্বীপের মধ্যে ল্যান্ড করতেই দেখতে পারলাম সবাই আমার জন্য দাঁড়িয়ে সম্বর্ধনা দিচ্ছে। আর আমি হেলিকপ্টার থেকে নামার পরে দ্বীপটা পানির নিচে চলে গেল। আমি এমনভাবে বানিয়েছি জরুরি মিটিংয়ের সময় এই রেটটা পানির নিচে তলিয়ে যায়। আবার যখন মিটিং শেষ হয় তখন আবারও দ্বীপটা সেই আগের মতোই হয়ে যায়। আমি বড় একটা চেয়ারে বসে পড়লাম। আর বড় একটা চেয়ারে বসে পড়ার পরে ওরা একে একে আমার পাশেই বসতে লাগলো। আর সবাই বসে পড়ার পরে আমি ওদেরকে বলতে লাগলাম, তোরা এতদিন আমার হয়ে কাজ করেছিস, অনেক ভালো কাজ করছিস। তোদের কাছে আমি অত্যন্ত খুশি হয়েছি। আর এখন আমি তোদেরকে কিছু কথা বলবো। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ব্যাংকক, থাইল্যান্ড এবং সৌদি আরব, এই 3 দেশ থেকে বাংলাদেশে অ্যাটাক করার প্ল্যান চলছে। বাংলাদেশের পুরো 64 জেলা থেকে 64 জনকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আর এখন আমার সামনে 64 জনই বসে আছিস। তোদেরকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম সেগুলো পালন করছিস, এটাই আমি অনেক খুশি। তবে আমাদেরকে আরও শক্তপোক্ত হতে হবে। ওরা যে কোনো দিন অ্যাটাক করতে পারে। আমার যতটুকু ধারণা, আমাদের মধ্যে কেউ একজন জুনায়েদকে খবর দিচ্ছে। সে কোনো না কোনোভাবে আমার কোনো কাজের কথা সে জেনেই যাচ্ছে। এবং আজকে আমার গোডাউনের সামনে একটা মেয়েকে ফেলে রাখা হয়েছে। মেয়েটার লাশ মনে হয় 2-3 দিন আগের। আমি আজকে দেখতে পেয়েছি। তখনই বুঝেছি এটা আমাদের মধ্যে কেউ করেছে। যে করেছে সে অবশ্যই ভয় পাচ্ছে। আমি এটা নিয়ে এখন কোনো মাথা ঘামাচ্ছি না। তবে সুযোগ সময় হলে অবশ্যই এটাকে আমি ভালোভাবে দেখব। ভাই, খবর পেয়েছি যে আগামী মাসে ওরা নাকি বাংলাদেশে অ্যাটাক করবে। আমি শুনেছি যে চট্টগ্রামের বিশেষ বিশেষ জায়গার মধ্যে ওরা প্রথমে অ্যাটাক করার প্ল্যান করেছে। আর ঢাকায় এই 2টা জায়গার মধ্যে ওরা প্রথম টার্গেট করেছে। আর বিশেষ করে আমাদের কোম্পানিগুলোর মধ্যে আরও বেশি অ্যাটাক করবে। হ্যাঁ, এটা আমি জানি। তো আমাদেরকে আরও লোক সংখ্যা বাড়াতে হবে। আবার যত যেখানে লোক আছে সবাইকে নিয়ে প্রস্তুত থাকতে হবে। সব সময়, যে কোনো সময় অ্যাটাক আসতে পারে। আর এটা আসলে ওদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সামনে যাকে পাবি তাকে মেরে ফেলবি। আর জুনায়েদের যত লোক এখন থেকে সামনে আসবে সবাইকে মেরে ফেলবি। আর এর মধ্যে যদি কোনো পুলিশ বা প্রশাসন বাধা দিতে আসে ওদেরকেও মেরে ফেলবি, কোনো কথা নাই। কারণ কাজ করবে মন্ত্রী, এমপি, ওদের সঙ্গে আমার কথা হয়েছে। ওরা তোদেরকে কোনো সমস্যা করবে না। আর যদি সমস্যা করে তাহলে আমাকে একবার বলবি। আর যদি সুযোগ পাস তাহলে ওদেরকেও মেরে ফেলবি। কারণ ওরাও কোনো ভালো মানুষ নয়। ওরা কোনো ধোয়ার তুলসী পাতা নয়। ওকে ভাই,
আমাদের আগামীকাল জাপান থেকে ভারী অস্ত্র নিয়ে একটা জাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে ঢুকবে, আর চট্টগ্রাম বন্দরের দায়িত্ব আছে সালমান। তারপর সালমান আমাদের প্রতিটা শাখার মধ্যে পাঠিয়ে দিবে। হ্যাঁ, গুড। আর সালমান, তুই কিন্তু অনেকটা খেয়াল রাখবি, কারণ নদী পথে এবং সমুদ্র পথে এই দুইটা জায়গার মধ্যে কিন্তু আমাদের পাহারা অনেক কম রয়েছে। পুরো বাংলাদেশটাকে সেভ করার দায়িত্ব এখন আমার, আর আমি চাই যে আমার সঙ্গে তোরাও সবাইকে সেভ করবে। ড্রাগ কিং মানুষকে মারার জন্য নয়, জনগণের উপকার করার জন্য। মানুষ আমাদেরকে বিশ্বাস করে, আমরা সেই বিশ্বাসের মর্যাদা রাখবো আশা করছি। আর কেউ দায়িত্বকে কোনো খারাপভাবে ব্যবহার করবে না। আর যদি এটা আমি জানতে পারি, তাহলে কি হবে সেটা তো নতুন করে কাউকে বলা লাগবে না। আজকের মিটিং এখানেই সমাপ্তি, আর পরবর্তী আপডেট হাসান এবং মেহেদি তোদেরকে জানিয়ে দেবে। তোরা এখন তোদের জায়গায় ফিরে যা। মিটিং শেষ করার পরে আমি সবাইকে বিদায় দিয়ে হেলিকপ্টারে উঠে পড়লাম। আর হেলিকপ্টারে উঠে পড়ার পরে আমি দ্বীপ থেকে চলে আসলাম। আর দ্বীপ থেকে চলে আসার পরে আমি সবাইকে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমি চুপচাপ রুমে প্রবেশ করলাম আর কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ড্রয়িং রুমে চলে আসলাম। ড্রয়িং রুমে আসার পরে দেখলাম বাবা টিভিতে নিউজ দেখছে। টিভিতে নিউজ হচ্ছে, দেশের মধ্যে অস্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে। গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে যে ব্যাংকক, থাইল্যান্ড এবং সৌদি আরবের মাফিয়ারা বাংলাদেশে অ্যাটাক করার প্ল্যান করেছে। এ বিষয়ে প্রশাসন কোনোভাবে মুখ খুলতে চাচ্ছে না, কিন্তু এই ব্যাপারে ড্রাগন মাফিয়া কিং সে তার অডিও বার্তায় বলে দিয়েছেন। আর এই ব্যাপারটা উনি দেখবেন। গতকাল 50 জন বাচ্চাকে কিডন্যাপ করে বিদেশে পাচার করে দেওয়া হচ্ছিল। জানা যায় ওরা বাচ্চাদের কিডনি বিক্রি করে দেয়, আর ড্রাগন মাফিয়া কিং সে বাচ্চাগুলোকে ফিরিয়ে এনে সবার বাবা মার কাছে ফিরিয়ে দেয়। আর যে বাচ্চাগুলো পথশিশু রয়েছে তাদের নিজের এতিমখানায় রেখে দেওয়া হয়েছে। ড্রাগন মাফিয়া কিং এর কথা জনগণের মুখে মুখে শোনা যাচ্ছে। পরবর্তী খবরের জন্য আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। তখনই বাবা আমার দিকে ভ্রু কুঁচকে তাকায় আর আমার সামনে এগিয়ে আসে। আমার সামনে এগিয়ে আসার পরে আমি রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে আসার পরে আমি বাবার জন্য কফি বানালাম, আর আমার জন্য কফি বানিয়ে বাবার সামনে আসলাম। আর বাবাকে কফি দেওয়ার পরে বাবা আমাকে বলতে লাগলো, সেই 7 বছর বয়স থেকে তোকে আমি ভালোভাবে চিনি, আগেও চিনতাম, কিন্তু তখন তুই আমার সঙ্গে থাকতি না। কিন্তু 7 বছর বয়স থেকে যখন তুই আমার সঙ্গে, তোর প্রতিটা কাজ আমার সন্দেহজনক লাগে, কিন্তু কোনো প্রমাণ নেই, কোনো কিছু নেই। তার জন্য তোকে কোনো কিছু বলতেও চাই না। আমার মনে হচ্ছে তুই সাধারণ কেউ না, তুই আমার শাহরিয়ার নয়। বাবা তুমি কি বলছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার ছেলে, এরকম করে কথা বলছো কেন? তুমি ছাড়া আমার পৃথিবীতে কে আছে? আর আমি সাধারণ কেউ নই মানে? তুই যদি সাধারণ কেউ হবি তাহলে তোর আলমারিতে বিদেশি পিস্তলগুলো কিভাবে আসলো? এসব পিস্তল বাংলাদেশে একদমই পাওয়া যায় না। আর তোর হাতের মধ্যে এটা কিসের লোগো? এই লোগোটা ড্রাগন মাফিয়া কিং এর। এটা একটা পরিচয় বাহক। যাদের হাতে এই ট্যাটু রয়েছে তাদেরকে দেখলেই চেনে যে ওরা ড্রাগন মাফিয়ার লোক। আরে বাবা, এটা তেমন কোনো কিছুই না। আমি বন্ধু বান্ধবের সঙ্গে গিয়েছিলাম, আর যেহেতু এখন ভার্সিটিতে শিক্ষকতা করছি, তাই এখন তো আর এসব রাখা যাবে না। আর এটা আমি তুলে ফেলবো, চিন্তা করো না। আমার কাছে কোনো কিছু লুকাবি না। তুই আমার কাছে সত্যি সত্যি করে বল, তুই কে? তুই কি আসলে আমার সেই ছোট্ট ছেলে, নাকি অন্য কেউ? আর ভার্সিটিতে কি তুই আসলেই শিক্ষকতা করছিস, নাকি তোর অন্য কোনো প্ল্যান রয়েছে? আমি বাবার সামনে আর কোনো কথা বলতে পারলাম না, কারণ এখন কি বা বলার আছে আমার। আমি কখনোই বাবার সামনে মিথ্যা কথা বলিনি, আর মনে হয় না আজকে বলতে পারবো। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, আর দীর্ঘশ্বাস ফেলার পরে আমি সোফায় বসে কফি খেতে খেতে বাবাকে বললাম, আমি কোনো সাধারণ কেউ নই। যার কথা চারদিকে শোনা যাচ্ছে সেই ড্রাগন মাফিয়া কিং, সে হলাম আমি। ড্রাগন মাফিয়া কিং এর পরিচালক আমি, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। তোমার কাছ থেকে আমি অনেক লুকিয়েছি, তাই আজকে প্রকাশ করলাম। ভেবেছিলাম তুই একজন ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার হবি, তোর বাবার স্বপ্ন পূরণ করবি। তোর বাবাকে ওরা খুন করে মেরে ফেলেছে, কিন্তু তুই ভালো হবি। তুই কেন মাফিয়া হতে গেলি? আমারও তো স্বপ্ন ছিল। ছোটবেলায় তোর মা মারা গেছে, তারপরে তোর বাবা মাকে খুন করলো, আর আমি তোকে নিয়ে আসি। তোকে নিয়ে আসার পরে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম।
আমার সুখ দুঃখ সব কিছু ঘিরেই তুই ছিলি, শেষ পর্যন্ত তুই মাফিয়া হলি। বাবা, তুমি কথাটা ভুল বললে। আমি তোমার এমন কোনো কাজ করে নেই যে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তুমি যদি একবেলা না খেয়ে থাকো তাহলে কেউ তোমাকে 20 টাকা দিয়ে বলবে না যা খেয়ে আয়। আমি সেটাই করেছি, যেটা আমার প্রয়োজন ছিল। আমার বাবা যেটা করতে পারেনি সেটা আমি করে দেখিয়েছি। আমার বাবাকে যেমন সম্মান করত, তার একটা ফোনের জন্য গোটা কয়েকশো মানুষ ওয়েট করত, আমি তার চেয়েও বেশি করিয়ে দেখিয়েছি। আর আমি একটা ফোন করে যদি বলি পুরো বাংলাদেশটা তছনছ হয়ে যাবে, আর সেই আমি বাংলাদেশটাকে রক্ষা করার চেষ্টা করছি। আমার বাবার স্বপ্ন ছিল আমি যেন মানুষের সঙ্গে চলে মানুষের সহায়তা করতে পারে, আর আমি এটাই করছি। আমি মানুষের কাছে গিয়েছি, আর এটাই আমার কাছে বেটার অপশন ছিল, মানুষের কাছে যাওয়ার। আমি মানুষকে রক্ষা করতে পেরেছি। এই যে বৈদেশিক যে মাফিয়ারা রয়েছে, ওরা বাংলাদেশকে অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে। ওরা যদি বাংলাদেশে প্রবেশ করতে পারে তাহলে পুরো বাংলাদেশটার কি হবে একটাবার ভেবে দেখেছ? ওরা আমার কারণে বাংলাদেশে প্রবেশ করতে পারছে না, আর ওদেরকে সহায়তা করছে জুনায়েদ। আগে তাকে শেষ করতে হবে, আর তাকে শেষ করতে পারলে ওরা এমনিতেই ভয়ে আর কোনোদিন এই দেশের দিকে ফিরেও তাকাবে না। সেটা না হয় বুঝতে পারলাম, তুই মানুষের কাছে গিয়েছিস, তুই বাংলাদেশটাকে রক্ষা করছিস, কিন্তু একটাবার কি তুই এটা ভেবে দেখেছিস তোর বাবা মায়ের প্রতিশোধ নিতে গিয়ে তুই নিজের জীবনটা কি করেছিস? তুই নিজের জীবনটা কি করেছিস? তোর লাইফের মধ্যে এখন কতটা রিস্ক রয়েছে, তুই ছাড়া আমার কি আছে? ও, তুই তো আমার নিজের সন্তান না, সেজন্যই হয়তো তোর কাছে কোনো মায়া মমতা ভালো লাগছে না। আর একটা মেয়ে যে তোকে এতটা ভালোবাসে, তার কি হবে? একবার আখির কথা ভেবে দেখেছিস? বাবা, ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ ত্যাগ করা যাবে না। তুমি আমার ক্ষুদ্রতম স্বার্থ, আর আমিও তোমাকে আমার নিজের বাবার মতোই ভালোবাসি। কখনো এটা মনে হয়নি যে আমার বাবা মাকে খুন করা হয়েছে। আমার বাবা নেই, তোমার দিকে তাকালেই আমি সব কিছু ভুলে যাই। কিন্তু তাই বলে আমি তোমাদের জন্য, আমার ভালোবাসার জন্য এই বাংলাদেশটাকে হুমকির মুখে ফেলে দেব? ওদেরকে বাংলাদেশের প্রবেশ করতে দেব? এটার কারণে যদি আমার মৃত্যুও হয় তবুও আমি মৃত্যুটা সাদরে গ্রহণ করে নেব, কারণ আমি আমার বাবা মায়ের প্রতিশোধ নিতে পারবো। আর এমপি সাহেব এবং মন্ত্রীকে আমি কেন আবার আমার কাছে এনেছি জানো? ওরা আমাকে চেনে নাই, ওরাই আমার বাবাকে খুন করেছিল। ওদেরকে আমি কুত্তার মতো মারব, তুমি শুধু দেখে নিও। তারপর আমি বাবার সামনে থেকে চলে আসলাম, আর হালকা নাস্তা করে বাসা থেকে বেরিয়ে আসলাম। আর বাসা থেকে বেরিয়ে আসার পরে আমি গোডাউনে চলে আসলাম। গোডাউনে আসার পরে চিন্তা করতে লাগলাম, বাবা এসব বিষয়ে এতটা গুরুত্ব কেন দিচ্ছে? এটার মধ্যে কোনো না কোনোভাবে তো ঝামেলা রয়েছে। এমপি সাহেব এবং মন্ত্রী ওরা দুজনেই আমার বাবাকে ফোন করেছে। আমি কার ছেলে এটা এমপি সাহেব এবং মন্ত্রী কোনোভাবেই জানে না, সেটা তো বুঝতে পারলাম। কিন্তু ওদের সঙ্গে আরও তো কেউ একজন ছিল, সেটা কে হতে পারে? এটা আমাকে জানতে হবে। যখনই আমি বাবার সামনে বলি আমার মা বাবার খুনির প্রতিশোধ আমি নিব, তখনই বাবার চেহারাটা কেমন যেন মলিন হয়ে যায়, ভয় পেয়ে যায়। এটা কেন হবে? আমার এটা ভালোভাবেই খোঁজ নেওয়া লাগবে। আর তখনই আমার মোবাইলে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি আখি আমাকে কল দিয়েছে। আখি কল দেওয়ার পরে আমি কলটা রিসিভ করলাম, আর রিসিভ করার পরে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি মনে হয় আমাকে ভুলে গেছেন। তা আজকে কি ভার্সিটিতে আসবেন না? আজকে তো আপনার ক্লাস রয়েছে, আর আপনি ভার্সিটি আসলেই তো আমার উপরে যুদ্ধ শুরু হয়ে যায়, কারণ আপনি ইচ্ছে করে আমাকে কান ধরিয়ে রাখেন। আখি, তুমি আজকে ক্লাস করবে না। ক্লাস না করে তুমি ভার্সিটির পিছনে যাবে, আর ভার্সিটির পিছন থেকে কিন্তু প্রিন্সিপালের রুমটা ভালোভাবেই দেখা যায়। প্রিন্সিপাল কার কার সঙ্গে কথা বলে এটা তুমি আমাকে ভিডিও করে পাঠাবে। কিন্তু ওরা যদি আমাকে একবার দেখে নেয় তখন কি হবে? আর আমাদের প্রিন্সিপাল মানে অধ্যক্ষ স্যার, অনেক ভালো মানুষ, ওনার মতো মানুষ দুইটা হয় না। তুমি তাকেও কেন সন্দেহ করছো? তবে আমার জানা মতে বাংলা স্যার এবং ইংলিশ স্যার এই দুইজন ভার্সিটির মধ্যে ড্রাগস সাপ্লাই করে। তুমি জানো আমি কেন ভার্সিটিতে জয়েন করেছি? শুধুমাত্র ভার্সিটিতে জয়েন করেছি এইসব কিছু নিজের চোখে দেখার জন্য, এবং আমি সেগুলো দেখতেও পেয়েছি। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো, তোমার কোনো কিছু হবে না। তুমি আমার কাছের মানুষ, আমার বউ, তাই মনের মধ্যে সাহস রাখবে আর বিশ্বাস রাখবে। নিজেকে সেভ করতে হলে যদি কাউকে খুন করতে হয় সেটাও করবে।
কারণ যাদেরকে খুন করবে ওরা কোনো ভালো মানুষ নয়। একটা ভালো মানুষকে খুন করলে মনের মধ্যে আফসোস থেকে যায়, আমি এটা কি করলাম। কিন্তু ওদেরকে খুন করলে মনের মধ্যে অনেকটা শান্তি লাগবে। ওরা যেমন দেশের শত্রু, মানুষের শত্রু, তেমন তোমারও শত্রু। তাই যেটা বলছি সেটাই করো। আখি কলটা কেটে দিল, আর কল কেটে দেওয়ার পরে আমি ভার্সিটিতে সিসি ক্যামেরাগুলো ভালোভাবে চেক করতে লাগলাম। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। ওইদিকে আখি, আমি ভার্সিটির পিছনে চলে আসলাম, আর ভার্সিটির পিছনে আসার পরে আমি এক পা দুপা করে সামনে এগিয়ে গেলাম। আর সামনে এগিয়ে যাওয়ার পরে দেখলাম অধ্যক্ষ স্যারের রুমের মধ্যে দুইজন ছেলে বসে আছে। আমি কাছাকাছি যাওয়ার পরে জানালা দিয়ে উকি দিলাম, দেখতে পারলাম সেখানে জোনায়েদ বসে আছে। জোনায়েদ ছদ্মবেশ ধারণ করে ভার্সিটিতে এসেছে। কেউ তাকে চিনতে পারেনি, কিন্তু রুমে আসার পর তার ছদ্মবেশটা খুলে ফেলেছে, বিশেষ করে তার লাগানো দাড়িটা। আমি সেইগুলো ভিডিও করতে লাগলাম, আর ওদের কথাবার্তা সহ রেকর্ড হয়ে গেল। এগুলো ভিডিও করছিলাম আর আমি অনেক অবাক হচ্ছিলাম। ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে এমন। বুঝতে পারলাম না প্রিন্সিপাল সাহেব, আপনি আমার কাজগুলো করে দিচ্ছেন না কেন? আগের মতো ভার্সিটিতে সাপ্লাইগুলো দিতে পারছেন না? যদি সাপ্লাই দিতে না পারেন তাহলে তো ব্যবসাটা ভালোভাবে চলবে না। আমার মনে হচ্ছে ভার্সিটিতে কেউ একজন প্রবেশ করেছে, যে আমাদের কথাবার্তা সবকিছুই শুনছে, আমাদেরকে সবসময় চোখে চোখে রাখছে। আমার মনে হয় যে কোনো না কোনোভাবে ছদ্মবেশ ড্রাগন মাফিয়া কিং জেনে গেছে সবকিছু। না, এটা কখনো হতে পারে না। আমার প্ল্যানগুলো এভাবে শেষ হয়ে যেতে পারে না। আর সামনের সপ্তাহে আমরা বেশ কয়েকটি জায়গার মধ্যে ব্লাস্ট করব, বুঝতে পেরেছেন? আর নতুন চালান নিয়ে আসতে হবে অন্য কোনো পথে, কারণ ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে গডফাদার কিং। আমার অনেক বেশি ভয় হচ্ছে, কারণ ও যদি একবার জানতে পারে যে এসব কিছুর পেছনেই আমি আছি, তাহলে আমাকে সোজা মেরে ফেলবে। এমনকি আমার সন্দেহ হচ্ছে যে নতুন একজন শিক্ষক জয়েন করেছে, সেই শিক্ষকই হয়তো ড্রাগন মাফিয়া ওরফে গডফাদার। কি বলছেন এসব? আপনি কি ওনার ব্যাপারে কোনো খোঁজ খবর না দিয়েই ওনাকে ভার্সিটিতে চাকরি দিয়েছেন? আর আপনি কি বুঝতে পারছেন আপনি কতটা ভুল করছেন? এখন এই জন্য আপনাকে কতটা মাসুল দেওয়া লাগবে? তুমি কি পাগল হয়ে গেছো? ওই ভার্সিটির চাকরি কি আমি নিজেই দেই? ওর ওপর থেকে চাকরি নিয়ে তারপরে এসেছে, আমি শুধুমাত্র তাকে সাপোর্ট দিয়ে গেছি। এটা ছাড়া আমার আর কোনো কিছুই করার ছিল না, কারণ আমি হয়তো এই ভার্সিটির দায়িত্বে আছি, কিন্তু চাকরি দেওয়ার কাজে আমি নেই। ঠিক আছে, আপনি তাহলে আজকে আমাদের বোর্ড মিটিংয়ের মধ্যে অ্যাটেন্ড করবেন, তখন একটা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। আর আজকে আমি সবার সঙ্গে কথা বলবো। আর ব্যাংকক থেকে আলী ভাই সে বাংলাদেশে আসবে, আর উনি দেশে আসলে আমরা ব্লাস্ট করব। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আর হুটহাট করে ভার্সিটিতে আসবে না। যদি তোমাকে কেউ যদি চিনতে পারে যে তুমি সেই জোনায়েদ, তাহলে কিন্তু তোমার অবস্থা কি হবে সেটা তুমি ভাবতেই পারবে না। চারদিকে গডফাদারের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি নিজেই অনেক বেশি টেনশনে আছি। আর এখানে তোমাকে নিয়ে আমি কোনো প্রকার ঝামেলা পড়তে চাই না, তাড়াতাড়ি চলে যাও। আমি সেখান থেকেই চলে আসলাম। আমি সেখান থেকে চলে আসার পরে আমি ভিডিওটা তাকে পাঠিয়ে দিলাম। আর পাঠিয়ে দেওয়ার পরে আমি নিজেও বুঝতে পারলাম সে এখন কোনো ব্যস্ততার মধ্যে থাকবে। আমি শুধু তাকে এত বেশি রাগিয়ে দিই। আমার কারণে সে জানি অনেকটা টেনশনে থাকে, কিন্তু আর তাকে কখনো টেনশনে রাখবো না, কারণ এটি সত্যি অনেক বড় একটা বিষয়। এটা একটা ইন্টারন্যাশনাল খেলা। আমি বলছিলাম তাকে শুধু কথা শুনছি, কিন্তু এখন দেখছি সে ছাড়া আর কোনো প্রকার কোনো পথ নেই বাংলাদেশকে রক্ষা করার জন্য, না হলে পাখির মতো গুলি করতে করতে সবাইকে মেরে ফেলবে। আমি ল্যাপটপে কাজ করছিলাম, আর ল্যাপটপে কাজ করার সময় আঁখি আমার মোবাইলে একটা ভিডিও সেন্ড করলো। আর ভিডিওটা ওপেন করে আমি বেশ খানিকটা অবাক হয়ে গেলাম, কারণ এটার মধ্যে প্রিন্সিপাল রয়েছে। আমি তো শুধুমাত্র প্রিন্সিপালকে সন্দেহ করেছিলাম, কিন্তু এখন দেখছি সে নিজেই এটার মধ্যে লিড দিচ্ছে। এভাবেই সারাটা দিন পার হয়ে গেল। সন্ধ্যার সময় আমি রেডি হয়ে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। সঙ্গে আছে হাসান। হাসান গাড়ি চালিয়ে যাচ্ছে, আর আমি চুপচাপ গাড়িতে বসে আছি। আর গাড়িটা কিছুটা দূরে যাওয়ার পরেই ভার্সিটির সামনে থেমে গেল, আর আমি গাড়ি থেকে নেমে গেট দিয়ে প্রবেশ করলাম। হাসান পিছনে আসতে লাগলো। আমি প্রিন্সিপালের রুমে চলে আসলাম, আর রুমে আসার পরে দেখলাম রুমটা খোলা। আমি চুপি চুপি প্রবেশ করতেই দেখলাম সেখানে কয়েকটা মেয়ে নিয়ে পার্টি করছে প্রিন্সিপাল এবং বাংলা আর ইংরেজি শিক্ষক। ওদেরকে দেখে ইচ্ছে করছে সবাইকে মেরে ফেলে, কিন্তু আমার তো আরও কিছু জানার প্রয়োজন আছে, সেই জন্য আমি সব কিছু সহ্য করলাম।
আর ফায়ার করতে লাগলাম। ওরা সেখানেই পড়ে রইল, আর মেয়ে দুইটা সেখান থেকে পালিয়ে গেল। ওই মেয়েরা এমনিতেই কোনো কিছু জানে না, ওদেরকে ওরা ভাড়া করে নিয়ে এসেছে, এটা ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে। আমি তাদেরকে চেয়ারের মধ্যে বসালাম, আর চেয়ারের মধ্যে বসে পড়ে আমি বাংলা এবং ইংরেজি শিক্ষককে কোনো কথা ছাড়াই গুলি করে দিলাম, আর ওরা সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে মারা গেল। আর প্রিন্সিপালের সামনে এসে আমি বসে পড়লাম, আর বসে পড়ার পরে আমি বলতে লাগলাম, আমি আপনাকে অনেক সম্মান করি, আপনি আমার বাবার বয়সে, কিন্তু আপনি যে এত বড় বদমাশ কুত্তার বাচ্চা সেটা আমি কখনোই বুঝতে পারতাম না, যদি না আজকে আমার হবু বউটা আপনার ভিডিওটা না পাঠাতো। আর আপনি সেখানে কিনা ভার্সিটির মেয়েদেরকে নিয়ে এসব পার্টি করে বেড়াচ্ছেন। সত্যি অসাধারণ, আপনি মানুষ করার কারিগর। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এসব খারাপ কাজ করব না। আর জুনায়েদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তাকে অনেক ঘৃণা করে, বেশি ঘৃণা করে, আমাকে চাপের মুখে রাখে, সেজন্য আমি তার সঙ্গে কথা বলি। এটা ছাড়া আর কোনো কিছুই না। আমি আর কখনো ভার্সিটিতে মাদকদ্রব্য প্রবেশ করাবো না। আপনাকে ক্ষমা করে দিব কিনা সেটা তো পরের কথা, কিন্তু আপনি যেসব অন্যায় করেছেন এটা তো এখন নতুন করে আবারও তুলে ধরতে হচ্ছে। আপনি ভার্সিটির মেয়েদেরকে হোস্টেল থেকে কিডন্যাপ করিয়ে আপনি ওদেরকে পাচার করিয়ে দেন, আর জুনায়েদ এর জন্য আপনাকে প্রতিবারই মোটা অঙ্কের টাকা দেয়, কি তাই তো? হ্যাঁ, আমি এটা স্বীকার করছি, আমি এটা করেছি, কিন্তু আমি আর কখনোই আজকে থেকে এসব কাজ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুমি ওদেরকে কখনোই ছাড়বে না। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি এসবের মধ্যে আর কখনোই থাকবো না। তোকে ক্ষমা করব? কুত্তার বাচ্চা, তুই শিক্ষক নামে কলঙ্ক, শুধু তোর জন্য এরকম শিক্ষকদেরকে অনেকেই এখন ঘৃণার চোখে দেখছে, যেখানে কিনা তোর কাছ থেকে মানুষ শিখবে, আর সেখানে তুই নিজেই ভালোভাবে শিখতে পারিসনি। তাহলে কিভাবে তুই ভার্সিটি চালাবি? তোকে ক্ষমা করে দেওয়ার মতো কোনো ইচ্ছা আমার নেই। তুই পরকালে গিয়ে ঘুমিয়ে থাক, তোর দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। তুই অনেক অন্যায় করেছিস। আমি কোনো কথা না বলেই ওর গলাটা কেটে ফেললাম, আর গলাটা কেটে ফেলার পরেই ছটফট করতে করতে সে মারা গেল। আর আমি লাশগুলোকে ভার্সিটির গেটের সামনে রেখে আসলাম এবং এটা লিখে আসলাম, ড্রাগন মাফিয়া কিং গডফাদার ইজ ব্যাক। তারপর আমি সেখান থেকে সোজা এমপি সাহেবের বাসায় চলে আসলাম। এমপির বাসার সামনে এসে আমি গাড়িটা ব্রেক করলাম, আর ব্রেক করার পরে আমি একাই ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পরে সবাইকে গুলি করতে লাগলাম, আর ওরাও আমাকে গুলি করতে লাগলো, কিন্তু ওরা আমার সঙ্গে পারল না। আমি এমপি সাহেবের রুমে চলে আসলাম, আর রুমে আসার পরে এমপি সাহেবকে খুন করলাম। আর আমি মেহেদিকে কল করলাম, আর মেহেদিকে কল করার পরে মেহেদি কলটা রিসিভ করলো। আর তখন আমি বললাম, মেহেদি এখনই গাড়ি করে মন্ত্রীর বাসায় যাবি, ওখানে যাদেরকে পাবি মেরে ফেলবি, আর পরে বাড়িটার মধ্যে আগুন লাগিয়ে দেবে। এমনভাবে করবি যেন কোনো কিছুর অস্তিত্ব না থাকে, সব কিছু যেন ছাই হয়ে যায়। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমনভাবে করব একটা সুতা পর্যন্ত কেউ খুঁজে পাবে না। আমি আপনাকে 20 মিনিটের মধ্যে আপডেট জানাচ্ছি। তারপর আমি সেখান থেকে সরাসরি আমার গোডাউনে চলে আসলাম। আমি আমার গোডাউনে এসে সবার সঙ্গে আলোচনা করতে লাগলাম। ওদিকে দেশের বাহিরে মাফিয়ারা সকলেই একজোট হয়ে মিটিং করতে থাকে, আর ওখানে জুনায়েদ তখন বলতে থাকে, আমরা সামনের সপ্তাহে সোমবার আমরা অ্যাটাক করতে পারি, আর ধারণা করা হচ্ছে যে পুরো বাংলাদেশটা অনেক ভালো সেফটি দিচ্ছে ড্রাগন মাফিয়া কিং। তাহলে কি এখন কি করা যাবে? আমাদেরকে তো অ্যাটাক করতে হবে, আর যদি ড্রাগন কিংকে মেরে ফেলা যায় তাহলে তো আর কেউ থাকবে না, আমরা পুরো রাজত্ব করতে পারবো। আপনারা যতটা সহজভাবে কথাটা বলছেন, আসলে বিষয়টা ততটা সহজ নয়। আমাদের সবাইকে একসঙ্গে অ্যাটাক করতে হবে, তাহলে যদি তার সঙ্গে লাগা যায়। ওর পরিবার বলতে কেউ নেই, শুধুমাত্র একটা ভালোবাসার মানুষ হয়েছে। ওই দিন পার্কের মধ্যে হামলা করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা যে ওই ম্যানেজার সাহেবকে যে এতগুলো টাকা দিলাম শাহরিয়ারকে খুন করার জন্য, কিন্তু উনি একই বাসার ছাদের নিচে থেকেও শাহরিয়ারকে কোনো কিছু করতে পারছে না। এটাই আমাদের কাছে হাস্যকর মনে হচ্ছে। ওনাকে দিয়ে কোনো কাজ হবে না দেখছি। উনি কি ওনার ছেলের মতো করে মায়া করে মারছেন না নাকি? আমাকে কালকে ফোন করে বলেছে শাহরিয়ার মনে হয় সন্দেহ করা শুরু করে দিয়েছে। আর একবার সন্দেহ করা শুরু করে দিয়েছে মানে এটার যে কোনো সময় উদ্ঘাটন করবে সে। আর মেহেদি আমাদের হয়ে কাজ করে, এটা শাহরিয়ার বুঝে গেছে।
কারণ ওই যে মেয়েটাকে আমরা যে শাওরিয়ারে গোডাউনে ফেলেছিলাম, ওইটা তো মেহেদি ধর্ষণ করে রেখেছিল। এখন প্রথম কথা হচ্ছে যে আমাদের দুইটা টার্গেট রাখতে হবে। একটা হলো মেহেদিকে বলতে হবে যে সে শাহরিয়ারকে যেভাবে পারে মেরে ফেলতে, আর মেহেদি আর স্যারের বাবা মানে ম্যানেজার সাহেব ওরা দুজনেই একসঙ্গে শাহরিয়ারকে মারার একটা প্ল্যান করবে, আর এদিকে আমরা অ্যাটাক করব। হ্যাঁ, এটাই ঠিক আছে। তাহলে এই সিদ্ধান্তই রইল, আমরা সোমবারে অ্যাটাক করব, পুরো বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ব। প্রথমে আমাদের টার্গেট রাখতে হবে যে চট্টগ্রাম এবং ঢাকা, এই দুই জায়গার মধ্যে আটকে অ্যাটাক করতে হবে। আর চট্টগ্রামের মধ্যে দায়িত্ব আছে মনে হয় সালমান ড্রাগন কিংয়ের ডান হাত। সালমান অনেক চতুর, সে সব রকম যুদ্ধ মোকাবিলা করতে পারে। ও নিজে ড্রাগন কিংয়ের কাছ থেকে ট্রেনিং নিয়েছে। ড্রাগন কিংয়ের ব্যাপারে আরও কিছু তথ্য জানা আছে, এটাও সবাই জেনে রাখা দরকার। আমরা এখানে 3 দেশের মাফিয়া রয়েছি, আর সাথে যারা যারা আছেন আমি তাদেরকে বলছি সৌদি আরব থেকে আমি যতটুকু সম্ভব সাহায্য করব, কারণ পুরো সৌদি আরব আমার কথাই চলে, আর বাকিরা আপনাদের মতো সেফটি দিবেন না। এমন কিছু লোক রয়েছে যেটা সবারই অজানা অবস্থায় লোক থাকতে পারে, কোনো চেনার উপায় নেই। ওর বিভিন্ন লোক রয়েছে, বিভিন্ন ছদ্মবেশে ওরা থাকে। এমনকি রাস্তার মধ্যে যে ভিখারি পাগল, ওরাও কিন্তু হয়তো ড্রাগন কিংয়ের লোক থাকবে, কারণ ও একটু অন্যরকম টাইপের, আর ওর সঙ্গে প্রতিটা দেশের কন্ট্যাক্ট রয়েছে। তাই আমরা আমাদের নিজের দেশটাকে আগে সেফটি দিব। আমাদের দেশ থেকে কোনো মাফিয়া যেন ড্রাগন কিংকে কোনো প্রকার সাহায্য করতে না পারে, এটা আমাদেরকে সেফটি দেওয়াই লাগবে। আর সকলেই খুব সাবধান থাকবে, কারণ ড্রাগন কিং অন্যরকম একটা প্রাণী। এমন কোনো বিদ্যা নেই যেটা ওর জানা নেই। ও সব রকম ফাইট করতে প্রস্তুত, ভালো শার্ট শুটারও। তারপরে মিটিংয়ের মধ্যে সব বিষয় নিয়ে আরও কথা হলো, এবং কথা হওয়ার পরে মিটিং এখানে শেষ হলো। ভিডিও কনফারেন্সে মিটিংটা শেষ হলো। 3 দেশ থেকে 3 জন মাফিয়া এবং আরও কিছু লোকজন ভিডিও কলে ছিল, এবং আমি তাড়াতাড়ি করে মেহেদিকে কল দিলাম। আর মেহেদিকে কল দেওয়ার পরে মেহেদিকে আমি সমস্ত প্ল্যান বুঝিয়ে দিলাম। কাল রাত আনুমানিক প্রায় 11টার দিকে প্রধান অধ্যক্ষ এবং সাথে 2 জন সহকারী শিক্ষকের খুন করা হয়েছে। খুনের যথেষ্ট পরিমাণ কারণ রেখে গেছে খুনি, আর এই খুনটা করেছে ড্রাগন মাফিয়া কিং নিজে, এবং সে একটা লাশের উপর লিখে যাওয়া ড্রাগন কিং ইজ ব্যাক, এটা থেকে জানা গেছে যে, এবং সাথে 2টো ফাইল। এই 2টো ফাইলের মধ্যে ওদের ব্যাপারে যত খবর রয়েছে সেটা জানা গেছে। তারা প্রতিটা ভার্সিটির মাদকদ্রব্য সাপ্লাই করত, নারী পাচারের থেকে শিশু পাচার সমস্ত কাজ ওরা করত। আরো তথ্য পাওয়া গেছে ওরা বাংলাদেশকে অ্যাটাক করার জন্য বিদেশি মাফিয়াদেরকে সাহায্য করছে, আর সেই জন্যই ড্রাগন মাফিয়া কিং ওদের শেষ করে দিয়েছে। জনগণের মুখে মুখে ড্রাগন মাফিয়া কিং এর নাম শোনা যাচ্ছে, সবাই তাকে নতুন করে ফিরে পেয়েছে, এতেই জনসাধারণ অনেক খুশি। এদিকে আমি আমার লোকজনদেরকে পুরোটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিলাম, সমস্ত জায়গায় পাহারা বসালাম। ভালোভাবেই কয়েকটা দিন পার হয়ে গেল, আর বেশ কিছুদিন পরেই আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরেই দেখতে পারলাম বাবা ল্যাপটপে কী সব যেন কাজ করে। আমার সন্দেহ হয়ে গেল। আমি সেদিকে কোনো খেয়াল না করে খাবার খাওয়ার পরে শুয়ে পড়লাম, কারণ বেশ অনেকদিন হলো ভালোভাবে ঘুম হয়নি। কারণ কাজের প্রেশার, এত টেনশন, এসব নিয়ে ঘুমই হয় না। আখিকেও তেমন একটা সময় দেওয়া যাচ্ছে না। মেয়েটা অনেকটা ধৈর্য আছে বলতে হবে। আমারও ইচ্ছে করে আখির সঙ্গে সময় কাটানোর জন্য, কিন্তু সময়ই হয় না। একই কথা চিন্তা করতে করতে আমি যে কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। মাঝরাতে হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। বুঝতে পারলাম না কেন ঘুমটা ভেঙে গেল। ভাবলাম একটু আখিকে কল দেই। যখন কল দিলাম তখনই আমার রুমের দরজাটা কেমন যেন শব্দ করে উঠল। আমি কলটা এভাবেই রাখলাম, আর কিছুক্ষণ পরেই একই কলটা রিসিভ করলো। ঘুম ঘুম চোখে আখি ফোনে হ্যালো হ্যালো করছে, কিন্তু আমি কোনো কথা বলছি না। আমার মনে হচ্ছে আমার রুমের মধ্যে কেউ প্রবেশ করেছে। আমি কোনো কথা বলছি না দেখে আখিও চুপ করে যায়। আখি আমার সঙ্গে থাকতে থাকতে টেকনিক বুঝে ফেলেছে। আমার বউ বলে কথা। দেখতে পারলাম কেউ একজন ছুরি নিয়ে আমার সামনে এগিয়ে আসছে, আর লোকটাকে দেখে আমার চিনতে আর বাকি রইল না। লোকটা হলো আমার বাবা, যদিও আসল বাবা না, নকল। তবুও বাবার চেয়ে কম শ্রদ্ধা বা অসম্মান করিনি কখনো। আমি আগে সন্দেহ করেছিলাম
যে ও জুনায়েদের হয়ে কাজ করে সকল মাফিয়াদেরকে ওই সাহায্য করছে। আমাকে মারতে পারলে বাংলাদেশটা তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আমি একটা লাথি মারলাম, আর লাথি মারার পরে তার হাত থেকে ছুরিটা নেওয়ার পরে বললাম, আমাকে কি এতটা বোকা মনে হয়? আর এতটা বোকা থাকলে কি আমি পুরো আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করতে পারতাম? কখনো না। পুরো বাংলাদেশে আমার লোক ছড়ানো আছে। এক একজন কতটা হিংস্র প্রকৃতির সেটা তোর কোনো আইডিয়া নেই। আর ওরা যদি হিংস্র হয় তাহলে আমার কেমন হওয়া উচিত একবার ভেবে দেখ। এত সহজে আমাকে খুন করে নেবি? হ্যাঁ, তোকে তো আমি আমার বাবার সম্মানটা দিয়েছিলাম। আমার বাবাকে তুই খুন করেছিস মন্ত্রী আর এমপির সাহায্য নিয়ে, কারণ আমার বাবাকে খুন করলে তুই সমস্ত সম্পত্তির মালিক হয়ে যেতে, এবং সেটাই হয়েছিল। আর আমাকে তো এমনিতেই তুই রেখেছিস, কারণ আমার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত সম্পত্তি তুই ভোগ করতে পারবে না। আর আমার কাছ থেকে দলিল হাতানোর জন্য অনেক চেষ্টাও করেছিস, কিন্তু কোনোভাবেই সফল হোস নেই। সত্যি আফসোস। আমি টাকাকে ভালোবাসি। তোর বাবা মাকে আমি মেরেছি, আমারই প্ল্যান ছিল এটা। তোর মাকে বাসায় যাওয়ার পরে অনেক অত্যাচার করে সবাই মিলে ধর্ষণ করে পরে মারা হয়েছে। আমি কতটা খারাপ এটা তুই এখনো জানিস না। আমার না সত্যি অনেক বেশি আফসোস হচ্ছে। কেন জানিস? কারণ তোকে সত্যি আমি আমার বাবা ভেবেছিলাম। মনে হচ্ছিল যে আমার বাবাকে যারা খুন করেছে সে তো মারা গিয়েছে, এখন ওনাদের জন্য দোয়া ছাড়া তো আর কোনো কিছু করতে পারবো না। বাবার অভাবটাকে তোকে দিয়ে পূরণ হতো। একটু হলেও তুই যে আমার সঙ্গে এরকম বেইমানি করবি সেটা তোর ব্যাপারে আখি জেনে গিয়েছিল, আর জেনে যাওয়ার পরেই তুই আখিকে ফোন করার জন্য অনেক চেষ্টা করেছিস, কিন্তু কোনোভাবেই সফল হতে পারিসনি। তোর কি মনে হয় আমার পাগলিটাকে আমি রাস্তার মধ্যে দিয়ে বের হতে বললেই তখন কি ওকে আমি এমনিতেই ছেড়ে দেই? আমি তোকে খুন করতে এসেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আখিকে খুন করতে চেয়েছিলাম, কিন্তু সেটাতেও আমি ব্যর্থ হই। আমি টাকাকে ভালোবাসি, বুঝতে পেরেছিস? আমি আর কোনো কথা বললাম না, সরাসরি গুলি করে দিলাম। ইচ্ছে করছিল অনেক কষ্ট দিয়ে মারে, কিন্তু ইচ্ছে হলো না, কারণ তাকে তো আমি হাজার হোক বাবা ডাকতাম। তারপর আমি বাসা থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে আখিকে কল দিয়ে বিষয়টা জানাই। আখি তখন কোনো কিছুই বলেনি আমাকে, কারণ ও কী বা বলবে আমাকে। এটা বলার পরে আখি তখন আমাকে বলতে লাগলো, আমি ওদের ওয়েবসাইট হ্যাক করেছি, আর ওদের মধ্যে ভিডিও কনফারেন্সে জুম মিটিংয়ে কথা হয়েছিল, সেটাও আমি বের করতে পেরেছি। আমি সবগুলো তোমার ফোনে পাঠিয়ে দিচ্ছি, তুমি এগুলো দেখে নিও। জুনায়েদের আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করা গেছে। জুনায়েদের আইপি অ্যাড্রেস বলছে সে এখন রাঙামাটিতে আছে, খুবই দুর্গম একটা এলাকা। সেখানে লোকেশন ট্র্যাক করা ভালোভাবে যাচ্ছে না। এক্স্যাক্টলি কোথায় আছে সে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু সে যে রাঙামাটিতে আছে এটা শিওর। শোনো, তোমার ফোন দিয়ে লোকেশনটা অন্য জায়গায় সেট করে রাখবে, মানে তোমার নাম্বার যদি ওরা ট্র্যাক করে তাহলে যেন বুঝতে না পারে যে তুমি অন্য কোনো জায়গায় আছো। তুমি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলো। আর তুমি কিন্তু বাসায় থাকবে না, বুঝতে পেরেছো? তুমি আমার গোডাউনে থাকবে, আর আইপি অ্যাড্রেসটা অন্য জায়গায় দিয়ে রাখবে, যেন ওরা সঠিক তথ্যটা না পায়। ওরা ট্র্যাক করলে ভুল তথ্যটা পায়। ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে গোডাউনে চলে আসছি, তুমি কোনো চিন্তা করো না। আর আমাকে যে প্রোডাক্ট তুমি দাও, আমার কোনো কিচ্ছুই হবে না, বুঝতে পেরেছো? এত আমাকে নিয়ে টেনশন করতে হবে না, নিজে চিন্তা করো। আমি হাসি মুখে কলটা কেটে দিলাম, আর কল কেটে দেওয়ার পরেই আমি গোডাউনে প্রবেশ করলাম। আর গোডাউনে প্রবেশ করার পরেই দেখলাম মেহেদির মনটা খারাপ। বুঝতে পারলাম মেহেদি খবর পেয়ে গিয়েছে যে আমি আমার নকল বাবাকে মেরে ফেলেছি। আমি মেহেদির গলা চেপে ধরলাম, মেহেদি ছাড়ানোর চেষ্টা করছে। আমি গলা ধরে রাখলাম, আর মেহেদি ছটফট করতে করতেই মারা গেল। কিছুক্ষণ পরেই আখি চলে আসলো, আর আখি চলে আসার পরে আমি ওর সঙ্গে বেশ কিছু আলোচনা করতে লাগলাম। ও ভালো হ্যাকিং করতে পারে, এবং সেটা নিয়েই আমি আলোচনা করলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর এভাবে দেখতে দেখতে আরও 3-4 দিন পার হয়ে গেল। সমস্ত দেশে এখন আতঙ্ক বিরাজ করছে। আমার কাছে খবর এসে গিয়েছে ওরা সোমবারে অ্যাটাক করবে। সোমবার সকালবেলা আমি ল্যাপটপেই বসেছিলাম, একই কাজ করছিলাম, আর তখনই আমার মোবাইলে একটা কল আসে, আর কলটা রিসিভ করলাম। আর তখন হাসান ওপাশ থেকে বলতে শুরু করলো, ভাই ওরা বাংলাদেশে প্রবেশ করেছে। ওরা 10 মিনিটের মধ্যে শহীদ মিনার ঢাকা এয়ারপোর্টে
ঢাকা কারওয়ান বাজার এবং চট্টগ্রাম মঙ্গল বন্দর, এরকম বেশ কিছু জায়গায় ওরা 10 মিনিটের মধ্যে ব্লাস্ট করবে। আমার সমস্ত বোম ডিসপোজাল ইউনিটকে সব জায়গায় ছড়িয়ে দে। কোনোভাবেই যেন এগুলো ব্লাস্ট হতে না পারে, যে কোনোভাবে। আর এটা 5 মিনিটের মধ্যে করবি। সালমানকে বল তাড়াতাড়ি করে এটা করার জন্য। ব্লাস্ট হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে জনসাধারণের। তখন হাসান কলটা কেটে দিল। হাসান কল কেটে দেওয়ার পরে আমি ফোন দিয়ে বললাম গোটা কয়েকটা হেলিকপ্টার পাঠানোর জন্য। আর যখনই আমার গোডাউনের উপর হেলিকপ্টার চলে আসলো, আর সেখান থেকে কমান্ডো স্টাইলে সবাই নিচে নামলো। আমার সামনে 200 ছেলে দাঁড়িয়ে রয়েছে, সবাই কমান্ডো। আমি ওদের সামনে কথা বলতে লাগলাম আর বললাম, তোমরা হেলিকপ্টারে করে 100 জন চট্টগ্রামে যাবে। ওখানে জুনায়েদ অ্যাটাক করেছে। আমি চাই জুনায়েদের কোনো অস্তিত্বও থাকবে না। জুনায়েদ হয়তো সেখানে থাকবে না, কিন্তু তার লোকজন সেখানে থাকবে। তোমরা ওদেরকে মেরে মাটিতে পুঁতে দেবে। আর বাকি 100 জন তোমরা ঢাকায় অবস্থান করবে। ঢাকায় তোমরা আমার সঙ্গে থাকবে। আমার মনে হচ্ছে জুনায়েদ এবং বাকি 3 জন মাফিয়া, ওরা 4 জন মিলে একসঙ্গেই থাকবে। ওরা কখনোই আলাদা আলাদা থাকবে না, কারণ ওদের মধ্যে মৃত্যুর ভয়টা এখনও কাজ করছে। যদিও তারা বাংলাদেশকে অ্যাটাক করে ফেলেছে। আর চট্টগ্রামে লিড দিবে সিনহা। তুমি অনেক ভালো গিফট দিতে পারো। তোমার চিন্তাশক্তি অনেক বেশি প্রখর। আশা করি তুমি সফল হতে পারবে। দেশের জন্য যেভাবেই হোক জীবন দিয়ে হলেও এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। বেস্ট অফ লাক, তোমরা চলে যাও। সিনহা আমার কথায় হেলিকপ্টারে করে তার লোকজনকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর ওরা চলে যাওয়ার পরে আমিও বের হলাম। আকিকে গোডাউনে বসিয়ে রেখে দিলাম। ও আমাকে অন্যভাবে হেল্প করবে। আর তখনই চারদিক থেকে গোলাগুলি হতে লাগলো। আমরাও গুলি করতে লাগলাম। আর এভাবে প্রায় 30 মিনিটের মতো গোলাগুলি হতে লাগলো। আমি বুঝতে পারলাম ওরা আমাদের সঙ্গে না পেরে এখন পালিয়ে যাচ্ছে। কোনোভাবেই এই দেশ থেকে ওদেরকে পালিয়ে যেতে দেওয়া হবে না। ওরা বাংলাদেশে অ্যাটাক করার জন্য এসেছে। বাংলাদেশেই ওদের শেষ সমাধি হবে। জুনায়েদ এবং বাকি 3 জন মাফিয়া ওরা গাড়িতে উঠে পড়ল। বুলেট প্রুফ গাড়িতে উঠে পড়ার পরেই গাড়িটা সাই করে এয়ারপোর্টের দিকে যেতে লাগলো। ওখানে ওদের নিজস্ব চ্যাট রয়েছে। আমিও গাড়িতে করে তাদেরকে ফলো করতে লাগলাম। আর এয়ারপোর্টের কাছাকাছি আসতেই চারদিক থেকে আমি ওদেরকে ঘিরে ফেললাম। আর ঘিরে ফেলার পরে গাড়িতেই আমি গুলি করতে লাগলাম। আর আমি আমার লোকজনকে বললাম চারদিক থেকে ঘিরে ফেলার জন্য। নামানোর পরে তাদের ইচ্ছে মতো মারতে লাগলাম। আর তখন আমি বললাম, নিজের দেশের সঙ্গে বেইমানি করতে তোর বুকের মধ্যে একটু বাঁধল না? জুনায়েদ, ওরা হয়তো বিদেশি। ওরা চাইবে যে কোনো দেশকে অ্যাটাক করার জন্য, ক্ষতি করার জন্য। কিন্তু তুই তো দেশের ছেলে ছিলি, বাঙালি। তুই বাঙালি হয়ে বাঙালির এত বড় ক্ষতি করতে পারলি? আমি চেয়েছিলাম একা একটা মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে, একা একটা মানুষ পুরো বাংলাদেশটাকে কি করতে পারে, এটাই সবাইকে বোঝাতে চেয়েছিলাম। সেই জন্যই তুই সৌদি আরব, ব্যাংকক, থাইল্যান্ড এই 3 দেশের মাফিয়া কিংয়ের সঙ্গে যোগ দিয়েছিস। ওদের কাছে সাহায্য নিয়েছিস, অ্যাটাক করার প্ল্যান করেছিস, তাও আবার নিজের দেশে। ভালো, এখন এই তোরা 4 জনকেই এই বাংলাদেশে এই সমাহিত করা হবে। সেটাও আবার তোদের যে পার্টনার ছিল এমপি, মন্ত্রী, আর আমার বিশিষ্ট কাছের মানুষ, আমার নকল বাবা, তাও আবার একটা বেঈমান ছিল মেহেদি। সবাইকে একসঙ্গে কবর দেওয়া হবে। এই বলে আমি পরপর কয়েকটা গুলি করে দিলাম। আর গুলি করে দেওয়ার পরে ছটফট করতে করতে ওরা মারা গেল। আর বাকি 3 জনকেও আমি গুলি না করে ওদেরকে শ্বাসরোধ করে মারলাম। আজকে থেকে বাংলাদেশ মুক্ত। আজকে থেকে কেউ আর কখনো বাংলাদেশকে অ্যাটাক করার চিন্তাও করবে না। আর কিছুক্ষণ পরেই আখি গাড়িতে করে চলে আসলো। আখি এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো। আর জড়িয়ে ধরার পরে সে কান্না করতে লাগলো। মেয়েটা আমাকে যেমন মানসিকভাবে প্রস্তুত রেখেছে, তেমনি আমাকে অনেক কাজেও সহায়তা করেছে। আর না হলে আমি কখনোই জানতে পারতাম না এসব বিষয়ে। ওদেরকে ট্র্যাকিং করা, ওদের কথাবার্তা সব কিছু শোনানো, সব কিছুই করেছে আখি তার নিজের ট্যালেন্ট দিয়ে। আখির অবদান অনেক বেশি। তারপর আমি আখিকে গাড়িতে বসিয়ে দিলাম। আর গাড়িতে বসানোর পরে আমি সবার উদ্দেশ্যে বলতে লাগলাম, ড্রাগন মাফিয়া কখনো কারো ক্ষতি করেনি, আর করবেও না। সাধারণ মানুষ ড্রাগন মাফিয়া কিংকে যেন ভয় না করে, ড্রাগন মাফিয়া কিংকে বন্ধুর মতো মনে করতে পারে, সেদিকেই আমাকে লক্ষ্য রাখতে হবে। তোমরা তোমাদের জায়গায় চলে যাবে এবং নিজেদের দায়িত্ব পালন করবে। কখনো যদি কেউ দায়িত্ব থেকে সরে গিয়েছ
বা নিজের দায়িত্বটা অন্যভাবে পালন করেছো, ক্ষমতার অপব্যবহার করেছো, তাহলে জেনে রাখবে তার মৃত্যু অবধারিত। তোমরা যেমন আমাকে ভালোবাসো, তেমনি আমিও তোমাদেরকে ভালোবাসি, পছন্দ করি। তাই এই ভালোবাসাটা কখনো কেউ নষ্ট করো না, নাহলে কিন্তু মেহেদির মতো অবস্থা হবে। তোমাদের অবদানও কম নয়। আজকে থেকে বাংলাদেশ মুক্ত। এবারে সবাই আমার সঙ্গে কোলাকুলি করতে লাগলো, আর সবার সঙ্গে কথা বলার পরে আমি বেশ কিছু সময় পরে গাড়িতে উঠলাম, আর সবাই হেলিকপ্টারে করে চলে গেল। আর গাড়িটাও আমার বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে, আমি বসে আছি। আর তখন আমি ড্রাইভারকে বললাম কাজী অফিসের দিকে যাওয়ার জন্য, আর কাছের লোকজনদেরকে আমি বললাম কাজী অফিসে যাওয়ার জন্য। আর এটা শোনার পরে আখি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর তখনই আমি বললাম, কি ব্যাপার, তুমি একটা মাফিয়াকে জড়িয়ে ধরার সাহস কোথা থেকে পাও? তুমি আমাকে ছাড়ো বলছে, আর আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। ওকে, আমার চেয়ে বড় মাফিয়া আর কি আছে বলো? আমি হলাম ড্রাগন মাফিয়া কিং এর একমাত্র। তো আমার পাওয়ার থাকবে না, আমার সাহস থাকবে না, এটা কি করে হয়? এমন লুচ্চা মার্কা মেয়েকে আমি কখনোই আমার বউ করব না, ঠিক আছে?